বন্ধুরা, বর্তমান সময়ে ভারতীয় বিমান বাহিনীর জন্য এক মহা সংকট নেমে এসেছে, যেখানে চীন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির মাধ্যমে বিশ্বকে চমকে দিয়েছে। সেখানে ভারত নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে হিমশিম খাচ্ছে। ভারতের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভারতীয় বিমান বাহিনী সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে, যা ভারতের সার্বভৌমত্বের জন্য এক বড় হুমকি নির্দেশ করছে। এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, যদি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হয়, তবে ভারতের সামরিক শক্তির ভারসাম্যে একটি গুরুতর সংকট তৈরি হতে পারে। বর্তমান সময়ে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমানের সংখ্যা 1965 সালের পর থেকে সবচেয়ে কম অবস্থানে পৌঁছেছে। যুদ্ধ বিমানের এই সংকট তৈরি হওয়ার মূল কারণ হল মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মতো প্রধান প্রতিরক্ষা সরবরাহকারীদের বিভিন্ন সরবরাহে বিলম্ব। ভারতীয় বিমান বাহিনী তার পুরনো MiG-21 যুদ্ধবিমান প্রতিস্থাপন করার জন্য তেজাস Mk2 জেট ফাইটারের উপর নির্ভর করতে চেয়েছিল, তবে এর জন্য প্রয়োজন 110 কিলোনিউটন থ্রাস্টের উৎপাদনকারী শক্তিশালী ইঞ্জিন। এত শক্তিশালী ইঞ্জিন তৈরি করা অত্যন্ত চ্যালেঞ্জিং এবং বর্তমানে বিশ্বের হাতে গোনা মাত্র কয়েকটি দেশের কাছেই এই প্রযুক্তি রয়েছে। ভারত এই সংকট মোকাবেলা করার জন্য যুক্তরাষ্ট্র থেকে J-44 ইঞ্জিন আমদানির পরিকল্পনা করে। যুক্তরাষ্ট্রের সাথে 83টি ইঞ্জিনের জন্য একটি চুক্তিও সম্পূর্ণ হয়। এই ইঞ্জিনগুলোর মাধ্যমে তেজাস তৈরি করে ভারত তাদের বহরে অন্তর্ভুক্ত করতে চেয়েছিল, তবে যুক্তরাষ্ট্র এখনো ইঞ্জিন সরবরাহ করতে পারেনি, যা এই প্রকল্পে বিলম্বের প্রধান কারণ। এদিকে চীন তাদের সামরিক বাহিনীতে পঞ্চম প্রজন্মের J-20 এবং J-35 যুদ্ধবিমান সফলভাবে অন্তর্ভুক্ত করেছে। শুধু তাই নয়, তারা পাকিস্তানেও 40টি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান রপ্তানি করেছে। সম্প্রতি চীন বিশ্বের প্রথম দেশ হিসেবে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান প্রকাশ্যে প্রদর্শন করেছে এবং এর টেস্ট ফ্লাইটও সম্পূর্ণ করেছে। এই যুদ্ধবিমান তৈরি এবং বহরে যুক্ত করার ক্ষেত্রে চীন যে উন্নত অবস্থানে রয়েছে তা দেখে সারা বিশ্ব হতবাক। ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানগুলো গতিতে, স্টেলথ প্রযুক্তিতে এবং AI নির্ভরশীলতায় বর্তমান প্রজন্মের যুদ্ধ বিমানকে ছাড়িয়ে গেছে, যেখানে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের সর্বোচ্চ গতি ম্যাক 1.8 পর্যন্ত এবং ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান ম্যাক 4 থেকে 5 গতি অর্জন করতে সক্ষম। এই নতুন মডেলে 3টি ইঞ্জিন সংযোজন করা হয়েছে, যা আগে কখনো দেখা যায়নি। এগুলো সম্পূর্ণরূপে AI দ্বারাই পরিচালিত, অর্থাৎ পাইলট ছাড়াই যুদ্ধবিমান মিশন সম্পূর্ণ করতে পারে। আপনি শুধু মিশনের ডিটেলস প্রদান করবেন এবং বিমান নিজেই সেই জায়গায় গিয়ে আক্রমণ করে ফিরে আসবে। ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানের স্টেলথ প্রযুক্তি এতটাই উন্নত যে এটি রাডারের কাছে কার্যরত অদৃশ্য। বর্তমান 5th জেনারেশনের যুদ্ধ বিমান যেমন F-35 এর রাডার ক্রস সেকশন মাত্র 0.0005 স্কোয়ার মিটার, কিন্তু ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানের ক্ষেত্রে এই মান আরও কম, যা শত্রুর রাডারে শনাক্ত হওয়া প্রায় অসম্ভব করে তুলেছে। এই যুদ্ধ বিমানগুলো দীর্ঘ পরিসরে অভিযান পরিচালনা করতে সক্ষম, যেখানে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের পরিসর 1200 কিলোমিটার। ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান 2700 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এবং সফলভাবে মিশন সম্পূর্ণ করে ফিরে আসবে। ভারত বর্তমানে তেজাস Mk2 প্রকল্পে উন্নতি করার জন্য ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার উপর নির্ভর করছে। ইসরায়েল থেকে ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং যুক্তরাষ্ট্র থেকে ইঞ্জিন আমদানি করার পাশাপাশি রাশিয়া থেকে বিভিন্ন এয়ারফ্রেম সরবরাহ নেওয়া হচ্ছে। তবে চীনের মতো একটি উন্নত সামরিক প্রযুক্তি তৈরি করতে ভারতের এখনো অনেক দূর যেতে হবে। তেজাস দিয়ে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানের সাথে প্রতিযোগিতা করা কতটা অসম্ভব হবে তা সময়ই বলে দেবে। চীনের এই সামরিক উন্নয়ন পশ্চিমা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। বর্তমানে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশ ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান নিয়ে প্রাথমিক পর্যায়ে রয়েছে, যেখানে চীন এক ধাপ এগিয়ে গেছে। এই পরিস্থিতিতে ভারতীয় বিমান বাহিনীর জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। প্রতিরক্ষা খাতে শক্তিশালী প্রযুক্তি এবং আধুনিক যুদ্ধ বিমান অন্তর্ভুক্ত না করলে ভারতের সামরিক শক্তি বড় ধরনের হুমকির মুখে পড়তে পারে। চীন যেখানে সামরিক প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে, তা থেকে শিক্ষা নিয়ে ভারতেরও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। তবে এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধু প্রযুক্তি আমদানি নয়, নিজস্ব উদ্ভাবনের উপর গুরুত্ব দিতে হবে।